আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 সালে। 2 অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। 3 সলভ্যাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। 4 ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 সালে। 6 এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 2 আছে ঠিক বা ভুল লেখো। আইতে দিয়েছে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, ওটা ভুল, ওটা 1717 হবে। 2 মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, ঠিক। 3 লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, ভুল। 4 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 শালা বন্দোবস্ত চালু করে, ভুল। 3-এর দাগে আসি। 3-এর দাগেরগুলো হচ্ছে 2 নাম্বার করে। 3-এর আইতে বলেছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? লিখবে নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল। 2-তে দিয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এইখান থেকে লিখবে, যেহেতু 2 নাম্বার আছে, লিখবে কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্বে ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব আর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 3-এ দিয়েছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? এইখান থেকে এতটা লিখবে যে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে, মানে রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল মাদ্রাজ, বোম্বাই আর বাংলা প্রেসিডেন্সি 3টি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। গভর্নর জেনারেল বলে নতুন একটা পদ তৈরি করা হয়, ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনে মাদ্রাজ আর বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাটেগুলির গভর্নরেরা থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। 4-তে দিয়েছে পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল, ওর পরের অংশটা এখান থেকে এতটা লিখে দেবে যে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত আইন বা পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক আর অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। 4-এর আইতে আছে দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। আচ্ছা, দেওয়ানি লাভের গুরুত্ব এটা লিখবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিদেশি শক্তি। সেই প্রথম কোনো বিদেশি বণিক কোম্পানির হাতে একটি সুবার দেওয়ানির অধিকার ন্যস্ত হয়েছিল। ক্রমে দেখা যায় নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানির ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিমাণ হ্রাস পেতে থাকে। বাংলার রাজস্বই কোম্পানির ব্যবসায় লগ্নি করা হয়। বস্তুত 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়। তার ফলে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত তৈরি হয়েছিল। বণিকের মানদণ্ড কমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। 2-তে দিয়েছে সত্ত্ব বিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল।
এইখান থেকে এতটা লিখবে যে সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ এবং প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। ওই নীতির প্রয়োগ কর্তা লর্ড ডালহৌসির আমলে কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল। যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। সেভাবেই ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। কোম্পানি সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেন ডালহৌসি। 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখলে নিয়ে আসেন তিনি। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাবও ক্রমে কোম্পানির অধিকারে চলে যায়। এইভাবে 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60 ভাগেরও বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তিনেতে দিয়েছে টিকা লেখো মেকলে মিনিটস। মেকলের প্রতিবেদন লিখলেই হবে। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করায় ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ আর নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ। এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে। সে কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। 4 রয়েছে ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল। এইখান থেকে লিখবে ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল। ওই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া। বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তাছাড়া উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি। পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরে শিক্ষার বিস্তার নির্ভর করেছিল। তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে। ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন বিটন সাহেব বা বেথুনের উদ্যোগে তৈরি হওয়া বিটন স্কুল বা বেথুন স্কুল। 5-এ আসি। 5-এর এগুলো 5 নম্বরে। 5-এর আয়তে দিয়েছে অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। লিখবে, অনেক ক্ষেত্রেই মুঘল সাম্রাজ্যের অবনতিকে মুঘল সম্রাটের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যার চেষ্টা করা হয়। যদি একটি সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধুমাত্র ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে না, এক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য আরও বেশ কিছু কারণকে দায়ী করা যায়। মুঘল সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে শাসকগণ ছিলেন অযোগ্য। আসলে মুঘল শাসনকালের শেষের দিকে নানা কারণে মুঘল শাসন কাঠামো সমস্যা দেখা দিয়েছিল। জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় থেকে শুরু হয় এই সমস্যা, যা ঔরঙ্গজেবের আমলে স্পষ্ট হয়ে ওঠে। ঔরঙ্গজেবের পরবর্তীকালে সম্রাটরা সামরিক সংস্কার না করায় জায়গির ও মনসবদারি সংকট, কৃষি সংকট প্রভৃতির মোকাবিলায় ব্যর্থ হওয়ায় আঞ্চলিক শক্তিগুলি মাথা চাড়া দেয়। মুঘল শাসন কাঠামোর দুর্বলতার সুযোগে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যার মতো আঞ্চলিক শক্তিগুলি প্রায় স্বাধীন হয়ে ওঠে। সবশেষে বলা যায়, ঔরঙ্গজেবের শাসনকাল থেকে মুঘল সম্রাটের উত্তরাধিকারীদের দুর্বলতা ও অযোগ্যতার পাশাপাশি এই সমস্ত কারণগুলিও মুঘল সাম্রাজ্যের অবনতি ঘটাতে সাহায্য করেছিল। 5-এর 2-তে দিয়েছে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারত ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্ব ছিল। তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও।
সূচনা: পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়ে ভারতে তাদের জয়যাত্রার সূচনা ঘটায়। অপরদিকে বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পর এদেশে কোম্পানির রাজনৈতিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। পলাশী অপেক্ষা বক্সারের অধিক গুরুত্ব। এক হচ্ছে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে পলাশী নয়, বক্সারের যুদ্ধই ছিল ভারতের ইতিহাসে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। দুই হচ্ছে ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়। পলাশীর যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। তিন হচ্ছে বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা। পলাশীর যুদ্ধে জিতে বাংলায় ইংরেজ কোম্পানির জয়যাত্রার সূচনা ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শাসক রইল না, ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হয়। চার হচ্ছে উত্তর ভারতে আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা কোম্পানির অনুগত শাসকে পরিণত হয় এবং নামসর্বস্ব মুঘল বাদশাহ কোম্পানির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন, ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। আর্থিক লুণ্ঠনের সূচনায় পলাশীর যুদ্ধে জয়লাভের পরে কোম্পানি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতির ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। তিনেতে দিয়েছে লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কারগুলি লেখো। সূচনা: ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ আমলে উইলিয়াম বেন্টিকের শাসনকাল ছিল এক গৌরবময় অধ্যায়। তিনি প্রথম ভারতে প্রজা কল্যাণকামী শাসন সংস্কার ও সুসংহত বিচার সংস্কারের উদ্যোগ নেন। বেন্টিকের শাসন সংস্কার সমূহ: এক হচ্ছে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ। পূর্বে গভর্নর জেনারেল কর্নওয়ালিস প্রশাসনিক উচ্চ পদগুলিতে কেবলমাত্র ইউরোপীয়দের নিয়োগের প্রথা চালু করেছিলেন। বেন্টিক তা বাতিল করে দিয়ে উচ্চ পদগুলিতে ভারতীয়দের কম বেতনের বিনিময়ে নিয়োগ করার প্রথা শুরু করেন। দুই হচ্ছে বোর্ড অফ রেভিনিউ গঠন। বেন্টিক ভারতে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে সঠিক ও নিয়মিত রাজস্ব আদায়ের লক্ষ্যে পৃথক রাজস্ব বিভাগ বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। তিন হচ্ছে কালেক্টর আর ম্যাজিস্ট্রেট পদের একীকরণ। উইলিয়াম বেন্টিক গভর্নর জেনারেল হিসাবে সর্বপ্রথম জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট এই দুই পদকে একটিমাত্র পদে রূপান্তরিত করেন। চার বড়লাটের কার্য পরিষদে সদস্য বৃদ্ধি। বেন্টিক বড়লাটের কার্য পরিষদ বা আইন পরিষদে উকিলের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তিনি এই লক্ষ্যে প্রথম আইনজ্ঞ সদস্য হিসাবে মেকলেকে নিয়োগ করেন। পাঁচ হচ্ছে কমিশনার পদ সৃষ্টি। উইলিয়াম বেন্টিক কয়েকটি জেলা নিয়ে গঠিত ডিভিশনগুলিতে কমিশনার নামক এক নতুন পদের সৃষ্টি করেন। জেলা ম্যাজিস্ট্রেট, জজ ও পুলিশের কাজের তত্ত্বাবধান করার দায়িত্ব পান এই কমিশনার। বেন্টিকের বিচারসমূহ: এক হচ্ছে বিভিন্ন আদালত সংস্কার। বেন্টিক কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক আপিল আদালত ও ভ্রাম্যমাণ আদালতগুলি তুলে দেন এবং গ্রামীণ আদালতগুলিকে নিয়মিত আদালতের মর্যাদা দেন। দুই জেলা জজদের নাম পরিবর্তন করে সেশন জজ রাখা হয়। এদের হাতে দেওয়ানি আর ফৌজদারি মামলার দায়িত্ব দেওয়া হয়। তিন পৃথক ভাষা ব্যবহার। বেন্টিক উচ্চ আদালতের ফরাসি ভাষার পরিবর্তে ইংরাজি ভাষা ব্যবহারের এবং নিম্ন আদালতে স্থানীয় ভাষা ব্যবহারের নিয়ম প্রচলন করেন। এর ফলে বিচার কাজ সর্বসাধারণের বোধগম্য হয়। চার হচ্ছে সর্বোচ্চ দেওয়ানি আর ফৌজদারি আদালত স্থাপন। লর্ড বেন্টিক এলাহাবাদে একটি সর্বোচ্চ দেওয়ানি আর ফৌজদারি আদালত স্থাপন করেন। পাঁচ দেওয়ানিতে ভারতীয় বিচারক নিয়োগ। দেওয়ানি মামলা পরিচালনার কাজে তিনি ভারতীয় বিচারক নিয়োগের সিদ্ধান্ত নেন এবং তাদের পদমর্যাদা ও বেতন বৃদ্ধি করেন। চারে দিয়েছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। আচ্ছা, এখানে একটা তুলনা থেকে আমরা এখানে কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারটা শুধু নেব। এক হচ্ছে কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে স্বতন্ত্রীকরণ। রাজস্ব আদায়ে যুক্ত কর্মচারীরা যাতে আদালতের ক্ষমতা বলে ব্যক্তির সম্পত্তির অধিকার অবৈধভাবে হস্তক্ষেপ করতে না পারে তার জন্য কর্নওয়ালিস রাজস্ব আর বিচার বিভাগকে পৃথক করেন। ভ্রাম্যমাণ আদালত। কর্নওয়ালিস 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। প্রত্যেক ভ্রাম্যমাণ আদালতে 2 জন ইংরেজ বিচারক নিযুক্ত হন। বিভক্তিকরণ। প্রতিটা জেলায় একজন ইংরেজ বিচারকের অধীনে জেলা আদালত স্থাপন করা হয়। জেলা বিচারালয়গুলিতে কেবলমাত্র রাজস্ব সংক্রান্ত মামলা বিচারের ব্যবস্থা করা হয়।
আপিল ও ফৌজদারি আদালত। জেলা ফৌজদারি আদালতের পরিবর্তে কলকাতা, পাটনা, ঢাকা, মুর্শিদাবাদে 4টি প্রাদেশিক আদালত স্থাপিত হয়। এই আদালতগুলিতে ইংরেজ জজ নিযুক্ত হন। আইন সংহিতা ও আইনের ব্যাখ্যা। 1793 খ্রিস্টাব্দের মে মাসে বিখ্যাত কর্নওয়ালিস কোড প্রণীত হয়। কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, কর্মদক্ষতা, নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়। এটা হচ্ছে কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার। আর এরপরে আছে কর্নওয়ালিসের এই যে কর্নওয়ালিসের এটা হচ্ছে পুলিশি ব্যবস্থা, সেনাবাহিনী বেশ কিছু সংস্কার সাধন করেন। পুলিশি ব্যবস্থা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থার প্রচলন করেন। প্রতিটি থানা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দারোগার ওপর। দারোগাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় ম্যাজিস্ট্রেটদের হাতে, কিন্তু দুর্নীতি জড়িয়ে পড়ায় দারোগা পদে বিলুপ্তি ঘটে এবং গ্রামের দেখভালের দায়িত্ব পায় কালেক্টর। ব্রিটিশ কোম্পানির পক্ষ থেকে কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সেনাবাহিনী তাদের শাসনের সূচনাকাল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। কর্নওয়ালিস এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যান। উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু হয়। কোম্পানি নিজের ভারতীয় সেনা বা সিপাহী তৈরি করে। সিপাহীদের কাজ ঠিক করে দেওয়া হয়। বলা হয় এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ।